আচ্ছা চলো দেখো, সবার প্রথমে বলি ওয়েলকাম। আচ্ছা, তারপরে বলছি যে আজকে আমি হয়তো ক্লাসটা অফ করে দিতাম, কিন্তু যেহেতু আমি কথা দিয়েছি যে এই দিনে ক্লাস হবে তাই আমি করালাম। তোমাদের অ্যাডমিশন হয়তো হয়েছে, কিন্তু ফর্মাল ক্লাস এখনো হয়তো সঠিকভাবে শুরু হয়নি, তাই তো? আচ্ছা, আমার আরেকটা ব্যাপার ছিল যে আমি তোমাদের কাছে বোর্ডে পড়াতাম, এরকম স্ক্রিনে নয়। তো সেটা আমি করতে পারলাম না, কারণ আমি একটু অসুস্থ হয়ে গেছি। তো সেই কারণে আমি হয়তো বোর্ডে আজ পড়াতে পারলাম না। হ্যাঁ, তো ওটা বেশি কনভিনিয়েন্ট হতো। আমি আজকে আপাতত স্ক্রিন দিয়ে তোমাদের কিছু সামান্য জিনিস, যে ইন্ট্রোডাকশন যেটাকে বলে, সেই জিনিসটা তোমাদেরকে আমি একটু করতে চাইছি। ঠিক আছে? তো সাবজেক্টের ওপরেই থাকবো। কিন্তু এই বটানি সাবজেক্টটাকে তোমাকে যদি পড়তে হয়, এটা মনে রাখো সবার প্রথমে, যে যদি এই সাবজেক্টটা নিয়ে পড়বো ভেবেছো, ঠিক আছে, তাহলে তোমাকে সাবজেক্টটা শিখতে হবে প্রপারলি। ঠিক আছে, যদি পড়বো ভেবেছো। এবার একটা জিনিস আমি বিগত বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করছি, যে সবাই থার্ড সেমিস্টারের পরে যেন পড়াশোনাটা শুরু করে। যে প্রথম একটা বছর হয়তো নিটের জন্য নিজেকে রেডি করলো, বা জি মেনের জন্য রেডি করলো। যদি বাই চান্স সেটা হয়ে গেল তাহলে ঠিক, ওয়েল অ্যান্ড গুড। আর যদি না হলো তাহলে সে বটানিটা থেকে সিরিয়াস এলো। তো এইরকম স্টুডেন্ট থাকবেই। আর এটাতে আমি কোনো খারাপও মনে করি না। ঠিক আছে, নিজের লাইফকে তো সিকিউর করতে হবে। তো তোমাদের মধ্যে এরকম কেউ আছো কি? ফ্র্যাঙ্কলি বলবে, এরকম কেউ আছো যে না আমি বটানি নিয়েছি কিন্তু আমি আরেকবার নিটের জন্য ট্রাই করব, বা এরকম কেউ আছো? না, সবাই বটানিটাই পড়ার জন্য নিজেকে মানে মাথায় ভেবেছো? তুমি নিটের জন্য ট্রাই করবে, তাই তো? কথা বলতে পারো, মাইক অন করে কথা বলতে পারো। তোমার গুগল মিটের ইন্টারফেসের সাথে পরিচিত তো? স্যার আমি এবার বটানি অনার্সে ভর্তি হয়েছি, কিন্তু নিট নেবো। এবার ফার্স্ট সিলেক্ট এসেছিল ফার্স্ট অ্যাটেম্পটে। আচ্ছা, ঠিক আছে, এটা বলে দেওয়াটা খুব ভালো জিনিস। হ্যাঁ, মানে সবকিছুতেই তোমার সুবিধা হবে। ঠিক আছে, চল। তো বাকিরা আশা করি উত্তর দিচ্ছ না, মানে তোমরা হয়তো বটানিতে কন্টিনিউ করবে। তো দ্যাট টোটালি ডিপেন্ডস আপন ইউ, তোমরা কি করবে সেটা তোমার একদম নিজস্ব ইচ্ছা। হ্যাঁ, তো যদি বটানিটা পড়ো, আমি যদি বলছি যে তোমরা যদি নিটের জন্য পড়ো, তবে তোমরা বটানি অনার্সটাকে একটু একটু যদি পড়তে থাকো, তোমার নিটটা তো সাপোর্ট পাবে তোমরা। ঠিক আছে, মানে এখানে অনেক জিনিস আছে যে জিনিসগুলো তোমরা নিটেও তোমরা পাবে। ঠিক আছে, নিটের পড়াটা আর একটু এনহ্যান্স হবে, আর একটু ব্রাইট হবে। ঠিক আছে, এটা বোঝাতে চাইছি। তো এটাকেও পড়ো, না পড়া হয়েও না, একেবারে টোটালি ছেড়ে দিও। তো চলো, আমরা আজকে একদম জাস্ট ইন্ট্রোডাকশন বলছি। ঠিক আছে, আমি ইন্ট্রোডাকশনটা একটু আমার মতন করে হ্যাঁ বলো, কিছু বলবে? হ্যাঁ বলো বলো। বলো। আচ্ছা ঠিক আছে, আমি স্টার্ট করছি। হ্যাঁ, দেখো, আহ, আমি একটু আমার মতন করে গল্পটা শুরু করি। ঠিক আছে, তা আমরা পড়ছি, দেখো, বটনি পড়ছি, তাই তো? তো বটনি জিনিসটা এলো কোথা থেকে, এটা জানার আগে আমরা একটু মানে একটু জানি যে প্রথম লাইফ কোথা থেকে এসছে। দেখো, লাইফ কোথা থেকে এসছে, মানে অরিজিন অফ লাইফ তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তো আমরা শিখবো যে অনেকে অনেক রকম তথ্য দিয়েছে। ঠিক আছে, কিভাবে প্রাণের উৎপত্তি হয়েছে, কিভাবে লাইফ এসছে। তো আমরা যেটা সর্বজন গ্রাহ্য যেটা থিওরি, ঠিক আছে, সেটার নাম হচ্ছে অ্যাবায়োজেনেসিস থিওরি। কি নাম? আমি এটাই লিখবো। তার নাম হচ্ছে অ্যাবায়োজেনেসিস থিওরি। ঠিক আছে, বায়োজেনেসিস থিওরি দিয়েছিলেন কে? অপারিন এবং হ্যালডেন। এবং তারা বলেছিলেন যে অজীবজাত বস্তু থেকে, মানে ইনঅর্গানিক কেমিক্যাল থেকে কি হয়েছিল, অর্গানিক এলিমেন্ট বা লাইফের ইভলিউশন হয়েছিল, লাইফের উৎপত্তি ঘটেছিল। ঠিক আছে, এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড থিওরি, যার নাম হচ্ছে অ্যাবায়োজেনেসিস থিওরি। এই অ্যাবায়োজেনেসিস থিওরির আগে মিলার এবং উরে নামে দুজন ব্যক্তি, তারা কি করেছিলেন, এই অ্যাবায়োজেনেসিস থিওরির কিছুটা ফ্রেমওয়ার্ক তারা তৈরি করে দিয়েছিলেন। মানে অ্যাবায়োজেনেসিস যে থিওরিটাতে বলা হয়েছিল যে কেমিক্যাল ইভলিউশন হয়েছে, কিছু জড় বস্তু যেগুলো সাধারণ রাসায়নিক পদার্থ, যেমন নাইট্রোজেন, জল, এই সমস্ত জোড়াজুড়ি করে কার্বোহাইড্রেট, প্রোটিন, এই সমস্ত জিনিস তৈরি করেছিলেন। এর কিছুটা পার্টকে প্রমাণ করেছিলেন কি, মিলার এবং উরে। তো মিলার এবং উরের যে থিওরিটাকে, সেটা কেমিক্যাল ইভলিউশন থিওরি বলে। এবং পরবর্তীকালে এই মিলার এবং উরের থিওরিকে সাথে নিয়ে
অপারিন এবং হ্যালডেন নামক দুজন বিজ্ঞানী তারা অ্যাবায়োজেনেসিস থিওরি বলেছে এবং সেখানে একটাই কথা বলা হয়েছে যে জড় বস্তু থেকে নাকি জীবের উৎপত্তি হয়েছে। আমি তোমাদের বেশিরভাগটাই বাংলা ব্যবহার করব, মানে এবং বলা হয়েছে যে জড় বস্তু থেকে জীবের উৎপত্তি হয়েছে। দেখো আমরা তো কেউ এটা দেখতে যাইনি যে কিভাবে উৎপত্তি হয়েছে, তবে কিছু প্রমাণ দিয়েছি। তিনি প্রমাণ হিসেবে যেটাকে দিয়েছিলেন তার নাম হচ্ছে ভাইরাস। বলেছিলেন যে জড় বস্তু থেকে জীবের উৎপত্তি হয়েছে এবং এর প্রমাণ হচ্ছে ভাইরাস, কারণ ভাইরাসের মধ্যে আমরা কিছুটা কি দেখতে পাই, জড় বস্তুর বৈশিষ্ট্য দেখতে পাই, ক্যারেক্টার্স দেখতে পাই, আর কিছুটা জীবের ক্যারেক্টার্সও দেখতে পাই। তো ও আমাদেরকে বলে দেয় যে জড় বস্তু থেকেই কার উৎপত্তি হয়েছে, জীবের উৎপত্তি হয়েছে। ব্যাস, দ্যাটস অল। আমি এর থেকে বেশি আর কিছু বলবো না এখন। তো এবার আমরা জীবদের নিয়ে চলে আসি, কারণ আমাদের যে সায়েন্সটা আমরা পড়বো সেটা জীবদের নিয়ে ব্যাপার। তো জীবদেরকে নিয়ে বেশ আলোচনা করা শুরু হলো। সালটা তখন মোটামুটি 1600 সাল, বুঝলে, 1600 শতক। তখন একটু মানুষ কি হলো, একটু বিজ্ঞানী হলো, যে একটু ভাবনা চিন্তা করা দরকার, প্রত্যেকটা জিনিসকে নিয়ে একটু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে ভাবনা চিন্তা করা শুরু হলো। তো কিছু কিছু সায়েন্টিস্টের, কিছু প্রথিতযশা সায়েন্টিস্ট আছে, তোমরা এদের নাম জানো হয়তো। একজনের নাম যেমন নাম হচ্ছে, আছে, এরা কি করলো যে বিজ্ঞান নিয়ে কাটাছেঁড়া করা শুরু করলো, বিভিন্ন রকম ভাবে জিনিসগুলোকে দেখতে শুরু। তিনি কি করলেন, জীব শুরু করলেন, ঠিক আছে, তাদেরকে ক্লাসিফাই করা শুরু করলেন। তিনি প্রথমবারের জন্য দুটো মানে গোটা যে যারা অর্গানিজম, মানে যাদের জীবন আছে তাদেরকে আমরা কি নামে ডাকি, অর্গানিজম নামে ডাকি। তাদেরকে কি নামে ডাকি, অর্গানিজম নাকি, এটাই হচ্ছে টেকনিক্যাল টার্ম। তো যারা অর্গানিজমস ছিল তাদেরকে তিনি দু ভাগে ভাঙলেন। একজনকে বললেন তিনি প্ল্যান্টি, একজনকে বললেন তিনি প্ল্যান্টি। একটু বোরিং এই পার্টটা, কিন্তু তোমাকে এটা জানতেই হবে। দিস আর দ্য ইনফরমেশন। তোমাকে এই ইনফরমেশনটা তুমি যদি না মাথায় ঢোকাও তাহলে তুমি পরের গুলো বুঝতে পারবে না, ঠিক আছে। তো একজনের নাম দিলেন প্ল্যান্টি, একজনের নাম দিলেন কি, অ্যানিম্যালিয়া, ঠিক আছে। একজনের নাম দিলেন প্ল্যান্টি, একজনের নাম দিলেন অ্যানিম্যালিয়া। এই জিনিসটাকে আরো আরো চর্বিত চর্বণ করে বেশ সুন্দর করে বিভিন্ন বিজ্ঞানীরা পরের পর তারা কি করতে শুরু করলেন, যে বৈশিষ্ট্যের মিল এবং অমিলের ভিত্তিতে তাদেরকে কি করলে, একসাথে এবং আলাদা করার চেষ্টা করলেন। যাদের একই রকমের বৈশিষ্ট্য আছে তাদেরকে একসাথে, যাদের একটু আলাদা বৈশিষ্ট্য আছে তাদেরকে পার্থক্য করা শুরু করলেন। তো এই যে বিজ্ঞানটা, এই যে মিলের উপর ভিত্তি করে একই রকম জায়গায় ঢোকালাম, অমিলের উপর ভিত্তি করে তাদেরকে আলাদা করে দিলাম, এই বিজ্ঞানটাকে বলা হয় শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন, বা এগুলোকে বলা হয় নোমেনক্লেচারাল সায়েন্স, বা এগুলোকে বলা হয় ট্যাক্সোনমি, সিস্টেমেটিক্স বলা হয়, ঠিক আছে। ট্যাক্সোনমি আর সিস্টেমেটিক্স এর মধ্যে এই সমস্ত জিনিস পড়ে। তো এই করতে করতে আমরা কি করলাম, ক্যারোলাস লিনিয়াস এলো, ঠিক আছে। অনেক পরে, ইনি মোটামুটি ওই 1770 এইরকম টাইমে তার কাজ আছে, ঠিক আছে। তো ক্যারোলাস লিনিয়াস সবার প্রথম টেকনিক্যালি তিনি কি করলেন, দুটো কিংডম বলে একটা জিনিস বানালেন, শব্দ, যার নাম কি দিলেন, একটা শব্দ নতুন ব্যবহার করলেন যার নাম হচ্ছে কিংডম। এবং তিনি বললেন যে আমাদের গোটা যে অর্গানিজমস আছে, যত অর্গানিজমস আছে পৃথিবীতে, তারা নাকি দুটো কিংডমের মধ্যে পড়ে। কিংডম জিনিসটা কি একটু বাদেই বলছি। একটা কিংডমের নাম দিলেন তিনি কি, প্ল্যান্টি, আরেকটা কিংডমের নাম দিলেন কি, অ্যানিমেলিয়া, ঠিক আছে। কি নাম দিলেন তিনি, অ্যানিমেলিয়া। এ সবার প্রথম আরেকটু সাইন্টিফিক ওয়েতে, মানে থিওফ্রাস্টার, অ্যারিস্টটল যা করে গেছিলেন, ক্যারোলাস লিনিয়াস এসে তিনি আরেকটু সাইন্টিফিক ওয়েতে প্রত্যেকটা জিনিসকে আরেকটু ভালোভাবে পরিবেশন করলেন, ঠিক আছে। তো তিনি বললেন যে এই যে কিংডমে আমি ভাঙলাম গোটা জীবজগৎকে, তার বক্তব্য অনুযায়ী তার এই যে কিংডম যেটা আমি বললাম, এই একটা শব্দটা, তিনি বললেন এই কিংডমটার নাম হচ্ছে, এটা কিংডমটা হচ্ছে যাতে কি, ট্যাক্সন। বলছি কিংডম হচ্ছে এক ধরনের ট্যাক্সন। তো আমি কি করলাম, একটা ট্যাক্সন বানালাম, ঠিক আছে, এবং ট্যাক্সনকে আমি কি করলাম, দুটো কিংডমে ভাগ করে দিলাম। কথার কথা বোঝো, যে মনে করো যে আমি কি বানালাম, যে আমাদের প্রথমে একটাই নাকি কি ছিল, স্থলভাগ ছিল, একটাই জলভাগ ছিল। স্থলভাগ গুলো কি হলো, এধার ওধার হলো, তারা ছেড়ে গেল। ছেড়ে যাওয়ার পর তাদেরকে আমরা বললাম, ওই স্থলভাগ গুলোকে আমরা নতুন নাম দিলাম, আরে এগুলো মহাদেশ রে, ঠিক আছে। সেই মহাদেশগুলোর ভেতরে আমরা দেশ বললাম, দেশগুলোর ভেতরে আমরা কি বানালাম, রাজ্য বানালাম। তো এই যে ভাঙার যে পদ্ধতিটা, ঠিক আছে, এই যে ক্লাসিফিকেশনটা করছি, তো আমরা তো বলছি যে এইরকম হচ্ছে, এই কিংডমটা হচ্ছে আমার এখানে কার ইকুইভ্যালেন্ট, হচ্ছে আমার এখানে ওই যে মহাদেশের ইকুইভ্যালেন্ট। কিংডমকে আরো ভাঙবো, মানে আমি কিসে ভাঙবো, হয়তো ডিভিশনে ভাঙবো বা ক্লাসে ভাঙবো।
পরের ব্যাপার। কিন্তু এই যে কিংডম, ক্লাস, ডিভিশন, অর্ডার, ফ্যামিলি, জেনাস এগুলো তোমরা পড়ে এসছো, আদতে এগুলো কি ট্যাক্সন। ঠিক আছে, ট্যাক্সন হচ্ছে সিঙ্গুলারে কি বলা হয় ট্যাক্সন, আর এই প্লুরালে এই ট্যাক্সনকেই বলা হয় ট্যাক্সা। একই জিনিস, শুধু এক বচন আর বহু বচনের খেলা। বোঝা গেছে? তো কিংডম কি, দুটো কিংডম বানালো, একটার নাম হচ্ছে প্ল্যান্টি, একটার নাম হচ্ছে অ্যানিমেলিয়া। তার পরবর্তীকালে এই যে সিস্টেমেটিক সায়েন্সটা, সিস্টেমেটিক্সটা মানে যেখানে শ্রেণী বিভাগ করা হয়, ট্যাক্সোনমি আর সিস্টেমেটিক্স, এটা বেশ না বেশ সুন্দরভাবে কি করা হলো, এরপর চর্চা করা শুরু হলো। ঠিক আছে, যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মিল খুঁজতে লাগলো, কেউ অমিল খুঁজতে লাগলো, মিলগুলোকে একদিকে ঢোকাতে শুরু করলো, অমিলগুলোকে আলাদা করতে শুরু করলো, যা ভুল ভ্রান্তি আছে কেউ হয়তো এক জায়গায় ঢুকিয়ে ফেলেছে, ঢুকিয়েছো পাঁচটা জিনিস এক জায়গায় থাকার কথা না, এই চারটা ঠিক আছে, ওই লাস্টেরটা কিন্তু ভুল আছে, ওকে অন্য জায়গায় দাও, এইরকম ভাবে করতে শুরু করলো। তারা কি করলো, নতুন নতুন কিংডম বার করতে শুরু করলো। এই যে ক্লাসিফিকেশন যেটা ক্যারোলাস লিনিয়াস বানিয়েছিল, যেখানে দুটো কিংডমের গল্প বলেছিল, একটার নাম হচ্ছে প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া, তার নাম হচ্ছে টু কিংডম ক্লাসিফিকেশন। এরপরে এলো থ্রি কিংডম ক্লাসিফিকেশন, এখানে কতগুলো কিংডমের কথা বলা হলো, তিনটা কিংডমের কথা বলা হলো। তিনটা কিংডম কি, নতুন যে কিংডমটা অ্যাড হলো তার নাম হচ্ছে মোনেরা। তারপরে চারটা কিংডম এলো, মানে থ্রি কিংডমের অনেক পরে আবার কি এলো, ফোর্থ কিংডম এলো, মানে থ্রি কিংডমের পর ফোর কিংডম ক্লাসিফিকেশন এলো। ফোর্থ কিংডমটা কি হলো, ফোর্থ কিংডমটার নাম হলো কি প্রোটিস্টা। প্রোটিস্টা এইরকম করতে করতে একটা বিশেষ সময় এলো যার নাম হচ্ছে 1969। আর এইচ হোয়াইট টেকার বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, ঠিক আছে, আর এইচ হোয়াইট টেকার। তো ইনি কি করলেন, আরেকটা রাজ্যে ভাঙলেন, মানে কতগুলো, মোট কতগুলো কিংডম বানালেন, পাঁচখানা কিংডম বানালেন, এবং পাঁচটা কিংডমে তিনি বললেন যে নতুন একটা কিংডমকে অ্যাড করলেন যার নাম হচ্ছে ফানজাই, নট ফানগি। অনেকে তোমরা হয়তো এইচএস লেভেলে বলে এসছো ফাঙ্গি, তোমরা বটানি শিখছো, বটানি স্টুডেন্ট, মানে আমরা সবাই বটানি স্টুডেন্ট, তো আমরা আর এটাকে ফাঙ্গি বলে ডাকবো না, এর অ্যাকচুয়াল উচ্চারণ কিন্তু ফানজাই। ঠিক আছে, যে ফাঙ্গি বলছো সেই প্রোনাউন্সিয়েশনটা চেঞ্জ করো। ঠিক আছে, এটার ফানজাই নট ফাঙ্গি। করো না। হ্যাঁ চলো, এবারে ঠিক আছে, এবারে শোনা যাচ্ছে, এতক্ষণ রেকর্ডই হয়নি, এতগুলো কথা বললাম। তো টোটাল পাঁচটা কিংডম বানানো হলো, ঠিক আছে, টোটাল পাঁচখানা কিংডম বানানো হলো। কতটা বোঝা গেছে, যে প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, মোনেরা, প্রোটিস্টা এবং ফানজাই। আমি এগুলোকে কেমন ভাবে লিখলাম, তারা যেমন ভাবে সৃষ্টি হয়েছে তার অর্ডারে লিখলাম, তার অর্ডারে লিখলাম। দেখো আমাকে এটা, আমি এগুলো নিয়ে পরে বলবো, আজ ডেমো ক্লাস তো, আজকে এটা পুরোটা জেনারেলাইজ করে দিচ্ছি। এবার বলছি ইভলিউশন অনুযায়ী তাদেরকে যদি সাজাই, মানে পৃথিবী সৃষ্টির পর, এই যে বললাম পৃথিবীতে জীব সৃষ্টি হয়েছে, তো পৃথিবীতে জীবরা কিরকম অর্ডারে সৃষ্টি হয়েছে, কারা প্রথমে সৃষ্টি হয়েছে, কারা পরে সৃষ্টি হয়েছে, এরকম ভাবে যদি সাজাই কিংডম গুলোকে, তাহলে আমরা কেমন ভাবে সাজালাম, প্রথমে কাকে সাজাবো, মোনেরাকে, তারপরে কাকে সাজাবো, প্রোটিস্টাদেরকে, কাদেরকে সাজাবো, প্রোটিস্টাদেরকে, তারপরে কাকে সাজাবো, প্ল্যান্টিদেরকে, কাকে সাজাবো, প্ল্যান্টিদেরকে, তারপরে কাকে সাজাবো, ফানজাইকে, তারপরে কাকে সাজাবো আমি, অ্যানিমেলিয়াকে। ঠিক আছে, কাকে সাজাবো, অ্যানিমেলিয়াকে। ঠিক আছে, আমি দেখো এত ডিটেলে এখন বলার সময় নেই, আমি ক্লাসিফিকেশন পড়াতে বসিনি, আমি আমার জায়গায় আসবো, বটানিতে আসবো। তো আমরা সবাই জানি যে প্ল্যান্টসরা হচ্ছে কি, এরা হচ্ছে অটোট্রপস, পুরোটা অটোট্রপস, এদের মধ্যে কেউ হেটারোট্রপস নেই, সবাই নিজের খাবার নিজে বানাতে পারে। ঠিক তো, হ্যাঁ, এরা হচ্ছে অটোট্রপস, আমাদেরকে এদেরকে নিয়ে পড়তে হবে। ঠিক আছে, এবং তোমাদেরকে বলবো এটা আমাদের দুঃখ, 1969 সালে প্ল্যান্ট থেকে ফানজাই কিন্তু আলাদা হয়ে গেছে। ফানজাই আগে মানে যত ছত্রাক ছিল তারা কিন্তু প্ল্যান্টিদের মধ্যেই ঢোকানো ছিল, কিন্তু তারা প্ল্যান্টিদের মধ্যে প্রপারলি ফিট করতো না।
ঠিক আছে, প্রপারলি ফিট করতো না। তো এই RH হোয়াইট টেকার এটাই ভালো কাজ করেছেন যে ফানজাইকে তিনি একটা আলাদা কিংডম হিসেবে ঘোষণা করে দিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় ফানজাইকে আমাদের বটনির মধ্যেই পড়তে হবে। বোঝা গেছে? তো আমরা প্রথম যেটা পড়ছি, মানে প্রথম মানে আমরা যাকে নিয়ে পড়বো তার নাম হচ্ছে প্ল্যান্টি। আমরা প্ল্যান্টিটাকেই আমাদের গোটা এই যে 4 বছরের এনইপির সিলেবাস আমাদের প্ল্যান্টি নিয়েই ঘাটাঘাটি করতে হবে। বোঝা গেছে? এবার তোমাদেরকে আমি একটু বলি যে তোমরা কিছু জিনিস বেসিক আইডিয়া তোমাদেরকে রাখতে হবে। ঠিক আছে, কিরকম রাখতে হবে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। মনেরা হচ্ছে সেই কিংডমটা, একমাত্র কিংডম যে হচ্ছে পুরোপুরি প্রোক্যারিওট। ঠিক আছে, মানে এদের মধ্যে কি রয়েছে, আদি নিউক্লিয়াস রয়েছে না, এরকম বললে এবার চলবে না, এবার বড় হয়ে গেছো, কি বলবো যে এদের নিউক্লিয়াস নেই। ঠিক আছে, প্রপার নিউক্লিয়াস নেই, তার বদলে কি আছে, নিউক্লিয়েড আছে। মানে কোনো নিউক্লিয়াস বলে কোনো কম্পার্টমেন্ট নেই, অনলি কি রয়েছে, শুধুমাত্র ডিএনএ রয়েছে। এইরকম যদি সেল হয়, সেলের মধ্যে কোনো একটা জায়গায় এরকম ডিএনএটা প্যাচ খেয়ে পড়ে আছে, নাথিং এলস। এদের ডিএনএ তে হিস্টোন প্রোটিনসও থাকে না, প্রিমিটিভ, একদম নতুন নতুন প্রাণ সৃষ্টি হয়েছে, তারপরেই যারা সৃষ্টি হয়েছে তারাই হচ্ছে কে বলতো, মনেরা। এদের মধ্যে এত অ্যাডভান্সমেন্ট ছিল না, এত উন্নত জিনিস ছিল না। আস্তে আস্তে দেখলো যে ডিএনএটাকে যদি সাইটোপ্লাজমের মধ্যে রাখি, এই ডিএনএটার বিভিন্ন জায়গায় যে যে কেউ আসছে, ডিএনএটাকে টাচ করে যাচ্ছে, ডিএনএটাকে কেটে কুটে দিচ্ছে, তাহলে ডিএনএ কে যদি কেটে দেয় তাহলে কুকুর থেকে বিড়াল হয়ে যাবে গল্পে। ঠিক আছে, মানে একটা কুকুরের যদি কোষের ডিএনএ থাকে, সে যদি বিভাজিত হয়ে যায় এবং বিভাজনের সময় যদি তার কোনো কারণে ডিএনএ কেটে যায়, তাহলে কিন্তু সে নিয়ম অনুযায়ী কুকুর থেকে বিড়াল হয়ে যাবে, গল্প বললাম, হ্যাঁ, মানে তার চেঞ্জ হয়ে যাবে। এটা করা চলবে না, ডিএনএ কে কাটা চলবে না। তো এইরকম ডিএনএ কে আমরা সাইটোপ্লাজমে ফেলে রাখতে শুরু করলাম, পরবর্তীকালে দেখলাম যে না, সাইটোপ্লাজমে ফেলে রাখলে কি হচ্ছে, ডিএনএটার বিভিন্ন রকম প্রবলেম আসছে। ঠিক আছে, একটা মানে কোষ তার নিজের মতন সেম টু সেম আরেকটা কোষ বানাতেই পারছে না, প্রচুর কষ্ট করে বানাতে হচ্ছে, এক দুবার হয়তো এরকম সেম টু সেম কোষ তৈরি হচ্ছে, আর বেশিরভাগ ক্ষেত্রে ডিএনএ কেটে কুটে নতুন বৈশিষ্ট্যওয়ালা কোষ তৈরি হচ্ছে, যেটা কিন্তু একদম ভালো জিনিস নয়। ঠিক আছে, তো এই জিনিসটাকে ভেবে চিন্তে কি করলো, এই ডিএনএটার বাইরে একটা কম্পার্টমেন্ট, একটা দেওয়াল লাগিয়ে দিল। সেই দেওয়ালটার নামই বাবা, সেই একটা দেওয়াল যখনই লাগিয়ে দিল, এটা একটা ঘর তৈরি হয়ে গেল। সেই ঘরটার নাম হচ্ছে কি, নিউক্লিয়াস। তো এইরকম যদি আমরা দেখতে পাই যে ডিএনএটা একটা ঘরের মধ্যে আবদ্ধ আছে, সেই ঘরটার নাম হচ্ছে নিউক্লিয়াস, তাদেরকে আমরা ইউক্যারিওটস বলবো। এরপরে আমরা যত পড়বো, স্টার্টিং ফ্রম প্রোক্যারিওটস টু অ্যানিমেলিয়া, উইদাউট এনি এক্সেপশনস, অল আর ইউক্যারিওট। প্রত্যেকে ইউক্যারিওট, প্রত্যেকে ইউক্যারিওট। হ্যাঁ, এটাদের মধ্যে 80s রাইবোজোম আছে, 70s রাইবোজোম আছে, পরে পড়বো, এগুলো আমার পড়ানোর জায়গা নয় এখন। এগুলো তোমাদেরকে একটু বেসিক কনসেপ্ট নিতে হবে, এবং আমি যদি তোমাদের, মানে তোমরা যদি আমার কাছে পড়ো বা আমি তোমাদেরকে যদি পড়াই, তাহলে আমি কিন্তু আগে এই জায়গাগুলো স্ট্রং করব। ঠিক আছে, দুমদাম করে অ্যালগি পড়িয়ে দিলাম, দুম করে ফানজাই পড়িয়ে দিলাম, কোনো বেসিক কনসেপ্টই নেই, তাহলে কিন্তু তুমি বটানিতে কোনো ক্লিক করতে পারবে না, সাবজেক্টটাকে ভালোবাসতে পারবে না। তাহলে আমার এমন হতে পারে যে কিছু বোরিং টপিক, সেল ডিভিশন পড়াচ্ছি, তোমার মনেই হতে পারে যে এটা বোরিং, এটা তো আমার বটানির টপিকের মধ্যে আসছেই না। তুমি এটা না শিখলে অ্যালগি শিখতে পারবে না, ফানজাই শিখতে পারবে না, কাউকে শিখতে পারবে না। ইউক্যারিওট প্রোক্যারিওট ইউ নিড টু নো, ভালো করে ভালো কনসেপ্ট থাকতে হবে, তবে যেই তুমি জানতে পারবে। তাহলে এই কনসেপ্ট গুলো আমার কাছে পড়ো বা না পড়ো, তোমাদের এগুলো প্রথমে গড়তে হবে। ঠিক আছে, কার কাজ কি কি নেই আছে সব, এই সমস্ত জিনিসগুলো পড়তে হবে। তাহলে মনেরা হচ্ছে একমাত্র কিংডম যার, সে হচ্ছে কি প্রোক্যারিওট। আমাদের এর ব্যাপারেও পড়তে হবে, মনেরার মধ্যে কারা কারা পড়ে, ব্যাকটেরিয়ারা পড়ে, এবং আমাদের যে ব্লু গ্রিন অ্যালগি, মানে নীলাভ ও সবুজ শৈবাল, আমরা দেখবো, আমরা একে শৈবালের মধ্যে পড়বো, কিন্তু এও প্রোক্যারিওট। আমি লিখে দিচ্ছি, সায়ানোফাইসিয়ান, সায়ানোফাইসিয়ান অ্যালগি। ঠিক আছে, এদেরকেই বলা হয় ব্লু গ্রিন অ্যালগি, বা এদেরই আরেকটা নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। বেটার গো উইথ সায়ানোফাইসিয়ান অ্যালগি অ্যাজ ইউ আর এ স্টুডেন্ট অফ বটনি। ঠিক আছে, তাহলে আমরা দেখবো মনেরার মধ্যে এরা দুজন পড়ে, 1 নাম্বার এবং 2 নাম্বার। ব্যাকটেরিয়ার মধ্যে আবার ভাগ আছে, ইউ ব্যাকটেরিয়া আর কি ব্যাকটেরিয়া, পরে শিখবো এগুলো। ঠিক আছে, প্ল্যান্টির মধ্যে কারা পড়ে, সবাই ইউক্যারিওট, এবং দিব্যি দেওয়া আছে যে প্রত্যেকটা এই প্ল্যান্টিক কিংডমের মধ্যে যে সমস্ত মেম্বার্স গুলো থাকবে, যে সমস্ত অর্গানিজম গুলো থাকবে, তাদের দিব্যি দেওয়া আছে তারা যেন সালোক সংশ্লেষ করে, করতেই হবে। তুমি অন্যান্য জায়গাতেও কিছু কিছু জায়গা পাবে যে সালোক সংশ্লেষ পাবে, হ্যাঁ, মনেরার মধ্যে তুমি অনেককে পাবে যারা সালোক সংশ্লেষ করে, তুমি প্রোটিস্টার মধ্যে অনেককে পাবে যারা সালোক সংশ্লেষ করে, হোক।
প্ল্যান্টির এখানে দিব্যি দেওয়া আছে যে প্রত্যেকে সালোক সংশ্লেষ করবে, এই কিংডমটার এটাই স্পেশালিটি। ঠিক আছে, আরো অনেক স্পেশালিটি আছে, ঠিক আছে, সেগুলো আমি পরে পরে এক্সপ্লেন করব, কিন্তু এটা এটার স্পেশালিটি যে একে কি করতেই হবে, প্রত্যেককে সালোক সংশ্লেষ করতে হবে, মানে প্রত্যেককে অটোট্রফ হতে হবে, মানে নিজে প্রত্যেককে কি হতে হবে, স্বভোজী হতে হবে। ঠিক আছে, প্রত্যেককে স্বভোজী হতে হবে। চলো আমরা একটু প্ল্যান্টিদের নিয়ে কথা বলবো। এই যে যারা প্ল্যান্টি, এই প্ল্যান্টিদের নিয়ে যে সায়েন্সটা, তার নামই হচ্ছে বটনি, তার নামই হচ্ছে বটনি। দেখো বটানি শব্দটা এসছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে, যার নাম এটা এইভাবে লেখা হতো বটানি। ঠিক আছে, এটা একটা ল্যাটিন ওয়ার্ড। ঠিক আছে, এই ল্যাটিন ওয়ার্ডটার মানে হচ্ছে কি হার্ব, ল্যাটিন ওয়ার্ডটার মানে হচ্ছে হার্ব। আমি একটু ছোট্ট করে বলি যে ল্যাটিন আর গ্রিক জিনিসটা কি। ল্যাটিন আর গ্রিক জিনিসটা বাংলা আর বাঙালির মতন, ঠিক আছে, দুটোই একই জিনিস, দুটোই একই জিনিস, বাংলা এবং বাঙালির মতন। বোঝা গেছে কথাটা? হয়তো কথ্য ভাষাটাকে ল্যাটিন বলে, যেটা স্ক্রিপ্ট লিখিত হরফ সেটাকে গ্রিক বলে, একই জিনিস। বোঝা গেছে? গ্রিস দেশের ভাষা ল্যাটিন, মানে নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ল্যাটিন, কিন্তু সেই সময় গোটা ইউরোপের ম্যাক্সিমাম জায়গায় ল্যাটিন ভাষাই চলতো। ঠিক আছে, মানে এটা ওয়াইডলি ইউজড ল্যাঙ্গুয়েজ ডিউরিং দা মানে মানে 1600 থেকে 1800 1900 শতক অব্দি, বা তার আগেও বলছি। ঠিক আছে, আমরা বটানিটা ওই জায়গা থেকে শুরু করছি, কিন্তু তার আগেও তো ইতিহাস মিতিহাস রয়েছে। সেটা মোটামুটি 1100 1200 থেকে 1800 1900 অব্দি সব থেকে ওয়াইডলি ইউজড ল্যাঙ্গুয়েজ রিটিন শিক্ষা হিসাবে, মানে আমি পড়ে নিয়ে যে ভাষাটা লিখছি সেই ভাষাটার নাম ছিল কি ল্যাটিন। তাই ম্যাক্সিমাম ম্যানুস্ক্রিপ্ট, ম্যাক্সিমাম যে লেখা লেখি বিজ্ঞানীদের কাজ, ম্যাক্সিমামটা তুমি ল্যাটিনে পাবে। সেগুলোকে পরবর্তীকালে কিসে ট্রান্সলেট করা হয়েছে, ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে। ঠিক আছে, তো এই বটানি কথাটার মানে হচ্ছে হার্ব। এটাই যখন ইংরেজিতে ট্রান্সলেট করা হলো, তখন এই স্পেলিংটা একটু চেঞ্জ করে কি করা হলো, চেঞ্জ করে করে দেওয়া হলো বটনি। কি করা হলো, BOTANY। বোঝা গেছে? তো এই বটনির মধ্যে আমরা কাদের গল্প পড়বো, প্ল্যান্টদের গল্প পড়বো। একটু ছোট্ট করে বলবো যে প্ল্যান্টরা ক রকমের হয়। বলছে নাকি এই যে অ্যারিস্টটল ছিল এবং ক্যারোলাস লিনিয়াস, দুজনেরই মোটামুটি কাজের জায়গাটা নাকি একই অনেকটা, মানে থিওফ্রাস্টাস অ্যাজ অ্যারিস্টটল এবং ক্যারোলাস লিনিয়াস, সবাইকেই বলবো। হ্যাঁ, তো এরা বলছে প্ল্যান্টদেরকে নাকি দুভাগে ভাগ করেছিল, শুধুমাত্র চোখে দেখে, মানে চোখে যা দেখছি তার উপর ভিত্তি করে। তখন এই যে কাটাকাটি ভাঙা ভাঙি এইসব মানে তাদের বুদ্ধি আসেনি, বুঝেছো? মানে বুদ্ধি এলো তাদের এরকম ডিস্ট্রাকটিভ মানসিকতা তখন অব্দি আসেনি, তারা শুধু চোখে দেখে আলাদা করতে শিখলো। ইংরেজিতে বলা হবে এটাকে মরফোলজিক্যালি তারা কি করতে শিখলো, আলাদা করতে শিখলো। তারা বললো যে নাকি দু রকমের প্ল্যান্ট হয়, একটার নাম হচ্ছে কি ক্রিপ্টোগ্যামস, কি বলা হলো, ক্রিপ্টোগ্যামস। একটার নাম হচ্ছে নাকি ফ্যানেরোগ্যামস, কি বলা হয়, ফেনেরোগ্যামস। একটু বানানগুলো চেক করতে হবে তোমাদের প্রত্যেককে, কারণ তোমরা কেউ যতই ইংরেজি ভালো জানো, আমি জানি তোমরা প্রত্যেকেই হয়তো ইংরেজিতে যথেষ্ট এক্সপার্ট, কিন্তু যখন এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ পুরো লার্নিং মিডিয়াটা তোমার ইংরেজিতে হয়ে যাবে, একটু কষ্ট দেবে। ঠিক আছে, এবং বটানির নিজস্ব একটা কি রয়েছে, ল্যাঙ্গুয়েজের একটা অ্যাপ্রোচ রয়েছে, থ্রো রয়েছে, সেটা তোমাদের আস্তে আস্তে শিখতে হবে। প্রত্যেকেই শিখে যাবে, টেনশন নিও না। হয়েছে? তো আমরা কি বলছি যে দু রকমের নাকি প্ল্যান্ট আছে, একটার নাম হচ্ছে ক্রিপ্টোগ্যামস, একটার নাম হচ্ছে ফেনেরোগ্যামস। কাদেরকে ক্রিপ্টোগ্যামস বলবো তোমরা জানো, ক্রিপ্টোগ্যামস হচ্ছে যারা নন ফ্লাওয়ারিং, যাদের ফ্লাওয়ার ফরমেশন হয় না, আমি লিখছি কি নন ফ্লাওয়ারিং, নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস গুলোকে কি বলা হয়, ক্রিপ্টোগ্যামস। আর ফেনেরোগ্যামস কাদেরকে বলা হয়, যারা নাকি ফ্লাওয়ারিং, যারা নাকি ফ্লাওয়ারিং। আমি এখানে একটা কথা লিখবো, স্টার মার্ক দিয়ে রাখছি, এখন লিখবো না, পরে লিখবো। হয়েছে? তাহলে ক্রিপ্টোগ্যামস বাংলায় বলা হয় অপুষ্পক, ফেনেরোগ্যামসকে বাংলায় বলা হয় সপুষ্পক। তো ক্রিপ্টোগ্যামসের মধ্যে কে কে রয়েছে, ক্রিপ্টোগ্যামসের মধ্যে বলছে তিন ধরনের প্ল্যান্ট রয়েছে। একজনের নাম হচ্ছে অ্যালগি, অ্যালগি মানে হচ্ছে শৈবাল। দ্বিতীয় জনের নাম হচ্ছে ব্রায়োফাইটস, কেউ বলবে না ব্রায়োফাইটা, টেকনিক্যালি একটু ভুল বলবো যদি ব্রায়োফাইটা বলি, তোমাদেরকে দেখবে বইয়ে লেখা ছিল ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, বলবে না। আমি বলছি কেন বলবে না, তার কারণ আছে। ঠিক আছে, আমি পরে এক্সপ্লেন করব। ব্রায়োফাইটস বলবে, ঠিক আছে, ব্রায়োফাইটা বলবে না। ঠিক আছে, লাস্ট হচ্ছে কি না, টেরিডোফাইটা। কি হচ্ছে, টেরিডোফাইটা। এদের তিনজনের মধ্যে বিস্তর পার্থক্য আছে, অ্যালগি, ব্রায়োফাইটা আর টেরিডোফাইটার মধ্যে, মানে অ্যালগি, ব্রায়োফাইটস এবং টেরিডোফাইটস এর মধ্যে বিস্তর পার্থক্য আছে। কিন্তু তাদের সিমিলারিটি কি, দে অল আর নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। তাদের কারু কি তৈরি হয় না, ফুল তৈরি হয় না। ঠিক আছে, কারুই ফুল তৈরি হয় না, দ্যাটস ওয়াই দে আর মানে poised into a common group which is named cryptogams। তাদেরকে একটা গ্রুপে রাখা হয়েছে যার নাম হচ্ছে ক্রিপ্টোগ্যামস। বোঝা গেছে? ফেনেরোগ্যামস কাদেরকে বলা হয়, বলছে ফেনেরোগ্যামস এর মধ্যে দুই ধরনের
উদ্ভিদ পড়ে, প্ল্যান্ট পড়ে। একজনের নাম হচ্ছে কি জিমনোস্পার্ম, একজনের নাম হচ্ছে কি জিমনোস্পার্ম, তোমরা চেনো একে, একে ব্যক্তবীজী বলা হয়। আরেকজনের নাম হচ্ছে কি অ্যাঞ্জিওস্পার্মস। কি নাম? অ্যাঞ্জিওস্পার্মস। অ্যাঞ্জিওস্পার্মস মানে এদেরকে গুপ্তবীজী বলা হয়। ঠিক আছে, আমি এইভাবে না লিখে একটু তোমাদেরকে বেঁকিয়ে দিচ্ছি, লিখতে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি লিখছি এই যে ফ্লাওয়ারিং প্ল্যান্টসটা এরা নাকি ক রকমের, দু রকমের। একজনের নাম হচ্ছে কি জিমনোস্পার্ম, আরেকজনের নাম হচ্ছে কি অ্যাঞ্জিওস্পার্মস। বোঝা গেছে? একদম হালকা ভাবে নাও, পড়ছো বলে ভেবোই না, সামান্য কথা বলছি এইভাবে নাও। এখন তোমাদের পড়া শুরু হয়নি, কিছুই শুরু হয়নি। তো এবার আমি বলছি তোমাদের বিবর্তন। বিবর্তন মানে হচ্ছে ইভলিউশন। পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, আমি তোমাদেরকে বললাম সবার আগে কারা উৎপত্তি লাভ করেছিল? প্রোক্যারিওটসরা। করুক, প্রোক্যারিওটসরা আস্তে 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 উন্নত হলো, উন্নত হয়ে তারা কি তৈরি করলো? ইউক্যারিওটস তৈরি হলো। ইউক্যারিওটস তৈরি হতে 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 একটা সময় উদ্ভিদ তৈরি হলো, যারা অটোট্রফ, যারা নিজের খাবার নিজে বানাতে পারে। কিসের মাধ্যমে? সালোক সংশ্লেষের মাধ্যমে। মাইন্ডেড, কিসের মাধ্যমে বানাবে? সালোক সংশ্লেষ। এরকম খাবার বানানোর পদ্ধতি আরো আছে, জানো তো? যেখানে যে সূর্যের আলোকে ব্যবহার করে খাবার বানায় না, হয়তো সূর্যের তাপকে ব্যবহার করে খাবার বানায়। কারণ আগে যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন পৃথিবী অনেক গরম ছিল, পড়েছে হয়তো, পৃথিবী অনেক গরম ছিল, তখন আলোকে না ব্যবহার করে একটা অন্য পদ্ধতি ছিল, যে পদ্ধতিটার বিশেষ কোনো নাম দেওয়া হয়নি। কিন্তু এগুলো শিখবো আমরা, যে কিছু থার্মোফিলিক ব্যাকটেরিয়া ছিল যারা তাপ শক্তিকে কাজে লাগিয়ে খাবার বানাতো। না, আমরা তাদের গল্প বলবো না, আমরা কাদের গল্প বলবো? সেই ইউক্যারিওটস গুলোর গল্প বলবো, যে ইউক্যারিওটস গুলো খাবার বানাতো, নিজের খাবার বানাতো কিসকে ইউজ করে? সূর্যের আলোকে ব্যবহার করে, বাই ইউজিং দ্য লাইট এনার্জি। লাইট, নতুন একটা পদ্ধতি হলো, লাইট এনার্জিকে ইউজ করে তারা খাবার বানাতে শুরু করলো। তো এরকম করে নতুন একটা জীবের, নতুন টাইপের অর্গানিজমের ইভলিউশন হলো, যার নাম হচ্ছে প্ল্যান্টস। তো প্রথম যারা পৃথিবীতে আবির্ভাব হয়েছিল, ঠিক আছে, দোজ হু মানে কেম ফার্স্ট ইন দ্য আর্থ, ঠিক আছে, তাকে কি বলা হয়? তার কি নাম ছিল বলো তো? অ্যালগি। তার কি নাম ছিল? অ্যালগি। এরা হচ্ছে দে আর দ্য মোস্ট প্রিমিটিভ অ্যান্ড দ্য মোস্ট সিম্পলেস্ট প্ল্যান্ট। এরা হচ্ছে সব থেকে প্রাচীন এবং সব থেকে অনুন্নত, সিম্পল, সরল, একদম কোনো ঝামেলা নেই এদের মধ্যে। তার নাম হচ্ছে অ্যালগি। পরবর্তীকালে দেখলো যে অ্যালগির কিছু উন্নতি ঘটলো। এই অ্যালগি থেকেই কাদের জন্ম হলো? ব্রায়োফাইটস এর জন্ম হলো। এই মানে ব্যাপারটা তোমরা বোঝো। ইভলিউশন যেমন আমরা বলি যে মাছ থেকে কারা এসছে, মাছ থেকে উভচর এসছে, উভচর থেকে সরীসৃপ এসছে, কিছু দেখে তো বলি। কারণ আমরা সেই সময় কেউই বেঁচে ছিলাম না যে যারা দেখেছিলাম এই মাছটা চলতে 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 কি হয়ে গেল, হঠাৎ করে ব্যাং হয়ে গেল, এটা আমরা দেখিনি কোনোদিন। কিন্তু কিছু আমরা প্রমাণ, সাপোর্টিং কিছু ডকুমেন্ট, সাপোর্টিং কিছু কি করি আমরা? প্রুফ দিই। সেই প্রুফ আমাদেরকে বলে দেয় যে এটা থেকে এটা হতে পারে, বা এটা হয়েছে। উই আর নট কংক্রিটলি, আমরা বলতে পারি না যে এটা থেকেই এটা হয়েছে, কিন্তু আমরা বলি যে না দেখো এটা থেকে এটাই হয়েছে। ঠিক আছে, তাই জন্য এগুলোকে সব হাইপোথিসিস বলে, থিওরি বলে না। ঠিক আছে, তো আমরা বলবো যে অ্যালগি থেকেই কাদের যে উৎপত্তি হয়েছে? ব্রায়োফাইটস। ব্রায়োফাইটস অন্য প্ল্যান্ট, কিন্তু তাদের জন্মটা কোনখান থেকে হয়েছে? বলছে অ্যালগি থেকেই হয়েছে। এই ব্রায়োফাইটসরাই কি তৈরি করেছে নাকি? তাদের উন্নতি হয়ে টেরিডোফাইটস হয়েছে। এই টেরিডোফাইটসরা উন্নতি হয়ে কি তৈরি করেছে নাকি? জিমনোস্পার্মস তৈরি করেছে। এই জিমনোস্পার্মসরা তৈরি হয়ে কি তৈরি করেছে? অ্যাঞ্জিওস্পার্মস। এবার এখানে একটা ছোট্ট নোট অ্যাড করে নাও, মাথার কোনো এক কোণে গুঁজে রাখো, না বললেও চলতো, তবুও বলছি। অ্যাঞ্জিওস্পার্মদেরকে আমরা দুভাগে ভাগ করি। একটার নাম হচ্ছে ডাইকট, মানে হচ্ছে দ্বিবীজপত্রী, আর একটার নাম হচ্ছে মোনোকট। ঠিক আছে, তো ব্যাপারটা বলছে যে ডাইকটরা আগে সৃষ্টি হয়েছে, তারপরে মোনোকটরা সৃষ্টি হয়েছে, এবং মোনোকটরা বলছে এরা অ্যাডভান্সড, এরা উন্নত। ঠিক আছে, মোনোকটরা উন্নত কাদের থেকে? দ্বিবীজপত্রী থেকে। শুধু একটা জিনিস আমি বলছি, যে দুটো বীজপত্র ডাইকটস বলি, এটাই তো নাম, দ্বিবীজপত্রী। আর মোনোকটরা একটা বীজপত্র। বলছে এই দুটো বীজপত্র নিয়ে যে কাজটা করছে, এই মোনোকটরা একটা বীজপত্র নিয়ে সে কাজটা করে দিচ্ছে। বলো তাহলে কি? তুমি দুটো হাতে যে কাজ করো, ঠিক আছে, আর একটা লোকের একটা হাত কেটে দিয়েছি, আমি একটা হাতেই সব কাজ করে দিচ্ছি, তোমার মতন একদম সেম টু সেম, বরং তোমার থেকে বেটার কাজ করে দিচ্ছি, তাহলে অ্যাডভান্স কে? আমি অ্যাডভান্স। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে আমার হাত কাটা থাকলেও আমি অ্যাডভান্স। এটাই হচ্ছে ফিচার, এটাই হচ্ছে কার গল্প? এইটাই হচ্ছে ডাইকট এবং মনোকটের ইভলিউশন। আমি পড়াতে চাইছি না, আমি যেতেই চাইছি না ওই জায়গায়। তোমরা শুধু শেখো যে অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম, দে আর ইভলভড সিকোয়েন্সিয়ালি,
অ্যাজ আই শো দ্য অর্ডার, যেমন ভাবে আমি অর্ডারটা শো করেছি, ঠিক আছে, সেইভাবেই তারা ইভলভ করেছে, বিবর্তনটা তাদের সেইভাবেই হয়েছে। অ্যালগি ইজ দ্য সিম্পলেস্ট ওয়ান হোয়াইল দ্য অ্যাঞ্জিওস্পার্ম ইজ দ্য মোস্ট কমপ্লেক্স ওয়ান, ঠিক আছে। এদের মধ্যে অনেক অ্যাডভান্সমেন্ট দেখতে পাবো, বড় সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো। যা কিছু ভুল ভ্রান্তি অ্যালগিতে ছিল, ব্রায়োফাইটে ছিল, টেরিডোফাইটে ছিল, জিমনোস্পার্মে ছিল, সব ভুল ভ্রান্তিগুলো থেকে কাটিয়ে অ্যাঞ্জিওস্পার্মকে একদম সুন্দরভাবে মানানো হয়েছে, যে এর মধ্যে কোনো ভুল নেই, ঠিক আছে। যদি কোনো ভুল আছে, এখন আমরা ভাবছি হয়তো এটা আরেকটু ভালো হতে পারতো, সেটাও হয়তো ইভলভ হয়ে আজ থেকে 200 কোটি বছর বাদে অন্য আরেকটা গাছের তৈরি হবে, বোঝা গেছে। তো এদের মধ্যে অনেক গলতি ছিল, অনেক কি ছিল, ত্রুটি ছিল, অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম। তো এই জন্য এরা কি হয়েছে, ইভলিউশন হয়েছে। এবং আমরা এখন অবধি মনে করি যে এই যে আমাদের বিবর্তনটা চলছে না, এই বিবর্তনটা উন্নতির পথে চলছে। বারবার বলছি, আমরা দু রকমের বিবর্তনের গল্প পড়বো। একটা হচ্ছে প্রোগ্রেসিভ ইভলিউশন, মানে হচ্ছে উন্নতিমূলক বিবর্তন। একটার নাম হচ্ছে রিট্রোগ্রেসিভ ইভলিউশন, মানে হচ্ছে অবনতিমূলক বিবর্তন। যেমন ডাইনোসর, একটু বলি যে ডাইনোসর কি প্রথমে যখন জন্মেছিল, জন্মানোর পর তার প্রোগ্রেসিভ ইভলিউশন হয়েছিল, সে একদম দাপিয়ে বেড়াচ্ছিল, বুঝলি, প্রচুর বার বেড়ে গেছিল। কিন্তু আলটিমেটলি তার কি হলো, রিট্রোগ্রেসিভ ইভলিউশন শুরু হলো, মানে সে আস্তে আস্তে অবনতিমূলক বিবর্তন শুরু হলো, মানে তার আস্তে আস্তে উন্নতি ঘটছে না, সে আস্তে আস্তে অবনত হতে শুরু করলো, এবং একটা সময় সে এক্সটিংক্ট হয়ে গেল, মানে অবলুপ্ত হয়ে গেল। আমরা বলছি না, প্ল্যান্টদের মধ্যে যে ইভলিউশনটা আমরা দেখছি, যে অ্যালগি থেকে ব্রায়োফাইট, ব্রায়োফাইট থেকে টেরিডোফাইট, টেরিডোফাইট থেকে জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম থেকে অ্যাঞ্জিওস্পার্ম, এখন অবধি টিল নাও, আজকে মানে আজ আমি কত তারিখে পড়াচ্ছি তোমাদের, 1 তারিখে 1 সেপ্টেম্বর অবধি যদি আমি হিসাব করি, তাহলে বলবো 1 সেপ্টেম্বর 2025 অবধি এটা নাকি এখনো উন্নতিমূলক, যেদের উন্নতি হচ্ছে, স্টিল এখনো উন্নতি ঘটছে, কোনো অবনতি এখন অবধি ঘটেনি, ঠিক আছে, এখন অবধি ঘটেনি। তো আমাদেরকে তোমাদের মানে সিলেবাসের মধ্যে সিইউ বলো বা বিইউ বলো, এই 5টা জিনিসকে পড়তে দিয়েছে, এগুলোকে আমরা বলি প্ল্যান্টের গ্রুপ। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। এই 5টা প্ল্যান্ট গ্রুপকে তোমাদেরকে পড়তে দিয়েছে। আমরা সিম্পলি দেখবে, তোমরা যখন একটু এই বটানি যখন ক্লাস করা শুরু করবে, তখন একটা ওই মানে মানে তোমাদের যারা বন্ধু বান্ধব তাদের সাথে তোমরা ইউজ টু হয়ে যাবে, কি ভাষায় বলবে, হ্যাঁ রে প্ল্যান্ট গ্রুপসটা পড়লি। প্ল্যান্ট গ্রুপস মানে এই 5টা গ্রুপকে ইন্ডিকেট করছি, এদেরকে বলা হয় একসাথে প্ল্যান্ট গ্রুপস, ঠিক আছে। কি বলা হয়, প্ল্যান্ট গ্রুপস। আমি ভেঙে দিয়েছি, প্ল্যান্ট গ্রুপস হচ্ছে ক্রিপ্টোগ্যামস, ফেনেরোগ্যামস। ক্রিপ্টোগ্যামসরা নন ফ্লাওয়ারিং, এবং তারা 3 রকমের প্ল্যান্টকে দেখায়, একটার নাম হচ্ছে অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট। আর ফেনেরোগ্যামসরা হচ্ছে ফ্লাওয়ারিং, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। এতদূর অবধি বোঝা গেল? দেখো আমি মাথায় একটা স্টার মেরে রেখেছিলাম, আমি বলেছিলাম পরে বলবো। এই যারা ফেনেরোগ্যামস, যাদের নাকি কি হয়, ফ্লাওয়ার হয়, তাদের নাকি আরেকটা জিনিসও এক্সট্রা হয়। কি হয় নাকি, তাদের নাকি সিড ফরমেশনও হয়, তাদের নাকি বীজ হয়। কোথা থেকে কি হয় আমি এখন বোঝাতে যাচ্ছি না, এগুলো বুঝতে হবে। আমি জানি হঠাৎ করে বলছে হঠাৎ থেকে বীজ হয়, এরকম তো নয় ব্যাপারটা, তোমাকে বুঝতে হবে যে কি করে বীজটা হলো, ঠিক আছে। আমরা সবাই মনে করি যে বীজ, বীজ তো কোনো ব্যাপার নয়, এ তো সাধারণ জিনিস, ছোটবেলা থেকে দেখছি বীজ ফেটে গাছ হয়। তুমি দেখোনি আদৌ তো বীজ ফেটে গাছ হয়, তুমি শুনেছো শুধু বীজের অঙ্কুরোদ্গমন। আমাদেরকে এগুলোকে প্রপারলি শিখতে হবে, যে কাকে বীজ বলে, কিভাবে সেটা তৈরি হয়, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস সুন্দর করে শিখতে হবে। তো আমি এখানে শুধু তথ্য ইনফরমেশন দিয়ে যাচ্ছি, যে ফেনেরোগ্যামসের তো ফ্লাওয়ার তো হয়, সাথে নাকি কি হয়, সিডও হয়। মানে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম, এই দু ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, সিডও দেখতে পাবো। কি দেখতে পাবো, এই দুজনের মধ্যে আমরা সিডও দেখতে পাবো। এদের মধ্যে সিড পাবো না গো, অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, এদের মধ্যে নাকি আমরা সিড পাবো না, ঠিক আছে। সিডটা কাদের জন্য তোলা থাক, এই ফেনেরোগ্যামসদের জন্য তোলে থাক। যেহেতু ফেনেরোগ্যামসরা সিড দেখায় বা সিড তৈরি হয়, তাই ফেনেরোগ্যামসদের আরেকটা নামেও ডাকা হয়, এদেরকে বলা হয় স্পারমাটোফাইটস। কি বলা হয়, স্পারমাটোফাইটস। একটু বলে নি আমি, এই যে ফাইট শব্দটা যেখানেই পাবে, এই যে দেখো ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, ফাইটস মিন্স প্ল্যান্ট, ঠিক আছে। ফাইটস মিন প্ল্যান্ট, ঠিক আছে, ফাইট মিন্স প্ল্যান্ট। যেখানে ফাইট শব্দটা পাবে, এটা হচ্ছে একটা ল্যাটিন একটা কি বলতো সাফিক্স, যে ফাইটস কথাটা যোগ করলে মানেই হচ্ছে সেটা হচ্ছে প্ল্যান্ট, ঠিক আছে, বাস ইট ইজ রিলেটেড টু প্ল্যান্ট, বোঝা গেছে। এবার দেখো এখানে এদেরকে কি বলা হয়, স্পারমাটোফাইট। এই যে স্পারমাটো কথাটা, ইট ইজ দ্য ল্যাটিন ওয়ার্ড ফর সিড, এটা সিডকেই মিন করে। দেখো এই জন্য নাম দেওয়া হয়, দেখো জিমনোস্পার্মস,
অ্যাঞ্জিওস্পার্মস, যে এরা সিড কন্টেন করে, এটা সিড ফরমেশন হয় এদের সিড ফরমেশন হয় না। আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে হয় না, কেন হয় না, তোমরা ডিকোড করবে যখন পড়তে পড়তে। আমি আরো বলছি যে এটাগুলোকে উপলব্ধি করার চেষ্টা করো। তোমরা যখন দেখবে, তোমরা তো এইচএস পড়ে এসছো, মলিকুলার বায়োলজি, যখন মলিকুলার বায়োলজি পড়বে, জেনেটিক্স পড়বে, ডিএনএ রেপ্লিকেশন পড়বে, ট্রান্সক্রিপশন পড়বে, ট্রান্সলেশন পড়বে না, তখন আমি দেখেছি, আমার 14 বছরের পড়ানোর অভিজ্ঞতা, আমি 2011 থেকে পড়াচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে, আমার এই অভিজ্ঞতা থেকে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যে ছাত্রছাত্রীরা কি বলতো, যে যখনই মলিকুলার বায়োলজি জেনেটিক্সটা পড়ে নেয় না, ও ভাবে যে ওটাই ওর সাবজেক্ট, ঠিক আছে, ওটাতেই ও কিং। আর এগুলো সব নোংরা জিনিস, অ্যালগি, ফানজাই, ব্রায়োফাইট, এগুলো আর কেউ পড়ে নাকি? এগুলো মানুষে পড়ে? ওই মলিকুলার বায়োলজি জেনেটিক্স পড়ার পর নিজেকে কিং ভাবতে শুরু করে, এই ডিএনএটা এই জায়গায় কেটে গেল, ওই জায়গায় রেপ্লিকেট হয়ে গেল, কপি হয়ে গেল, সবটাই তোমার সাবজেক্ট। তুমি ওটাতেও যতটা জানতে হবে, তোমাকে এটাতেও ততটা জানবে। ব্যাপারটা হচ্ছে মলিকুলার বায়োলজি জেনেটিক্স, তুমি বটানি নিয়েছো, যে জুলজি মেজর নিয়েছে, যে ফিজিওলজি মেজর নিয়েছে, যে মাইক্রোবায়োলজি নিয়েছে, যে বায়োটেকনোলজি নিয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে এই সিলেবাসটা সেম। তোমার ইউনিক সিলেবাস কোনটা বলো তো? এইটা, এই যে প্ল্যান্ট গ্রুপস, এগুলো হচ্ছে তোমার ইউনিক জিনিস। প্ল্যান্ট ফিজিওলজি, প্ল্যান্ট মরফোলজি, প্ল্যান্ট অ্যানাটমি, তুমি এই জায়গাটাকে স্ট্যান্ড আউট করাতে হবে সবার প্রথমে তোমাকে। মলিকুলার বায়োলজি তো স্ট্যান্ড আউট করবেই, ওটাও করতে হবে, আমি বলছি না ওটা ছোট, কিন্তু তোমাকে পুরো জিনিসটাতে গুরুত্ব দিতে হবে। এখন থেকে যদি এগুলোতে গুরুত্ব দাও, তাহলে তুমি কিছু করতে পারবে। শুধু যদি মলিকুলার বায়োলজি জেনেটিক্সে গুরুত্ব দিয়ে দাও, ওটাতে দাও, কিন্তু আমি তোমাকে বলছি, তোমার ভবিষ্যৎ কিন্তু প্রবলেম। আমি প্রত্যেককে বলছি, যদি এটাকে গুরুত্ব দাও, মানে ওই মলিকুলার বায়োলজি জেনেটিক্সেই শুধু যদি গুরুত্ব দাও, ইওর ফিউচার উইল বি ডুমড, আই উইল অ্যাসিওর ইউ। ঠিক আছে, তোমাকে সব কিছুতে গুরুত্ব দিতে হবে অ্যাজ ইউ আর স্টুডেন্ট অফ বটনি। তোমাকে এটা হচ্ছে তোমার ইউনিক পার্ট, এইটা দিয়েই তুমি নিজেকে পরে আইডেন্টিফাইড হবে, তুমি রেকগনাইজড হবে যে তুমি বটানি স্টুডেন্ট। তোমাকে এগুলো ভালোভাবে জানতে হবে, প্রত্যেকটা ফরমেশন ডিটেইলড জানতে হবে। বোঝা গেছে? তাহলে চলো, তাহলে আমরা কি বলছি, অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম, এরা হচ্ছে ইভলিউশনারি লিনিয়েজ, এবং এদের দুজনের ভাগের গল্প আমি পড়ে নিলাম। আমি শিখলাম কি, অ্যালগি হচ্ছে সিম্পল এবং প্রিমিটিভ ওয়ান, অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে কমপ্লেক্স এবং অ্যাডভান্সড ওয়ান। হয়ে গেছে? দেখো, আমি এবার বলি যে এই পরে আমাদেরকে নিয়ম অনুযায়ী কি পড়া দরকার, এদের একটা কম্পারিজন পড়া দরকার। কিন্তু কম্পারিজনটা পড়ার সময় তোমাকে আমাকে বাধ্য হয়ে খাপছাড়া ভাবে বলতে হবে, ঠিক আছে? এবং যখন আমরা অ্যালগিকে ভালো করে পড়বো, তখন অ্যালগি সম্পর্কে পুরো জিনিসটা ক্লিয়ার করব। ব্রায়োফাইট থেকে যখন পড়বো, তখন ব্রায়োফাইট সম্পর্কে পুরো জিনিসটা ক্লিয়ার করব। বুঝা গেছে? মানে প্রত্যেকটা যখন একটা করে গ্রুপ ধরবো, তখন পুরো জিনিসটা ক্লিয়ার করব। কিন্তু তোমাদের প্রত্যেক জায়গায় কি করা হবে, একটা জেনারেল কম্পারিজন পড়ানো হবে, যে কম্পারিজনটা তোমাদের মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে? সেই মাথার উপর দিয়ে গেল, তুমি আস্তে আস্তে জিনিসটাকে উপলব্ধি করবে। চলো, আমি একটু ছোট্ট করে বলি যে কি কি দেখা যায় এদের মধ্যে। হয়েছে? অ্যালগি আমি একটু ভাগ করে নিই, ব্রায়োফাইট আমি একটু ভাগ করে নিই, টেরিডোফাইট আমি একটু ভাগ করি, জিমনোস্পার্ম আমি একটু ভাগ করি, অ্যাঞ্জিওস্পার্ম। দেখো, তো অ্যালগিদের যেটা প্ল্যান্ট বডি, নতুন একটা শব্দ যার নাম হচ্ছে প্ল্যান্ট বডি। প্ল্যান্ট বডি মানে কি, গোটা উদ্ভিদটা কেমন দেখতে, তার শরীরটা কেমন। আমি যদি বলি হিউম্যান বডি, আমার হিউম্যান বডিতে কি কি রয়েছে, হাত রয়েছে, পা রয়েছে, চোখ রয়েছে, কান রয়েছে, নাক রয়েছে, তো সেরকম গাছের শরীরে যা যা রয়েছে, সেই গাছের শরীরটাকে আমরা কি নামে ডাকি, প্ল্যান্ট বডি। ঠিক আছে, শিখতে হবে। তো অ্যালগির যেটা প্ল্যান্ট বডি, সেটা নাকি কি প্রকৃতির, সেটা নাকি থ্যালাস প্রকৃতির। সেটা নাকি কি প্রকৃতির, থ্যালাস প্রকৃতির। সবার প্রথমে শিখতে হবে হোয়াট ইজ থ্যালাস। কেউ বলতে পারবে? এইচএসে পড়েছো, ক্লাস 11-এ পড়েছো, তো থ্যালাস কাকে বলে? কেউ বলতে পারবে? ভেরি গুড। ঠিক আছে, আমি একটু বেটার ওয়েতে বলি। ঠিক বলেছো, এটাই অ্যান্সার। যে এমন একটা মানে এমন একটা প্ল্যান্ট বডি যার মধ্যে রুট স্টেম লিফ নেই। মানে একটা কোষের গুচ্ছ, বা কোষগুলো হয়তো রেগুলারলি এরকম একটা নির্দিষ্ট শেপেই তারা অ্যারেঞ্জড হয়ে এরকম ভাবে পড়ে আছে, বা এরকম ভাবে গোল হয়ে একগাদা কোষ পড়ে আছে। ঠিক আছে, এরকম একগাদা কোষ পড়ে আছে। তাদের মধ্যে তুমি বলতে পারবে না যে ওটা মূল, বা ওটা কাণ্ড, বা ওটা পাতা, বা ওটা হাত, বা ওটা পা। তুমি এরকম বলার তোমার অপশন নেই।
ঠিক আছে, চোখে দেখেই তুমি বুঝবে যে এগুলো হচ্ছে কোষের গুচ্ছ, মানে এগুলো টিস্যু। কোষের গুচ্ছকে কি বলা হয়? কলা বলা হয়। তো টিস্যু, যে এগুলো কিছু টিস্যু দেখবে ইররেগুলার, মানে কেমন ভাবে আছে, তো এইরকম ভাবে আছে, এইরকম ভাবে আছে, এখানে এক গাদা কোষ আছে। বলি শেপ তো আমি বলতে পারবো না, শেপ আমার জানা নেই কিরকম শেপ। আচ্ছা, এইটার শেপ তুমি বলতে পারবে যে হ্যাঁ, বলবে এটা এ ছবি, এটা বি ছবি, এটা সি ছবি। বলবো বি ছবিটার শেপটা আমি বলতে পারবো না, তাহলে এটা ইনডিফিনিট শেপের, একটা যেমন তেমন ভাবে কিছুগুলো সেল একসাথে আছে শুধু। ঠিক আছে, এ এর তুমি শেপ বলতে পারবে, তাহলে এটা হচ্ছে ডেফিনিট শেপের। আর বি এর সি এরও তুমি দেখো শেপ বলতে পারবে, যেটা লম্বা একটা সূত্রাকার, লম্বা একটা সুতোর মতন, ইংরেজিতে বলা হয় ফিলামেন্ট, যেখানে কোষগুলো মাথায় মাথায় পর 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 যুক্ত হয়ে একটা লম্বা চেন বা শৃঙ্খল তৈরি করেছে। তো ব্যাপারটা হচ্ছে এদের মধ্যে কোনো অর্গান ডিফারেন্সিয়েশন নেই। টেকনিক্যাল টার্ম শিখতে হবে, কাকে তাইলাস বলে যে এদের মধ্যে কোনো অর্গানের নাকি কি নেই, ডিফারেন্সিয়েশন, নো অর্গান ডিফারেন্সিয়েশন। একটু ছোট করে লিখলাম যে এরা অর্গানে ডিফারেন্সিয়েটেড নয়। কোন অর্গানের কথা বলতে চেয়েছে? রুট, স্টেম এবং লিফের কথাই বলতে চেয়েছে। আমি আর ওটাকে ক্লিয়ারলি মেনশন করলাম না যে দে শোজ নো অর্গান ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, দ্য প্ল্যান্ট বডি ইজ মেড আপ অফ মাস অফ সেলস। ঠিক আছে, এক গাদা সেল, যেখানে যার কোনো কিছু কিছু ক্ষেত্রে হয়তো ডেফিনিট সেট নিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে ডেফিনিট সেট নেয়নি, বাট কিন্তু তারা সবাই একসাথে আছে। ঠিক আছে, এইরকম প্ল্যান্ট বডিকে আমরা কি বলি? থ্যালাস বলি। এরকম প্ল্যান্ট বডিকে আমরা থ্যালাস বলি। আমি ছোট্ট করে বলবো আরো, যে এইরকম থ্যালাস প্ল্যান্ট বডি আমরা নাকি ব্রায়োফাইটেও দেখতে পাবো। ব্রায়োফাইটেও যে প্ল্যান্ট বডিটা, সেটা নাকি থ্যালাসই দেখতে পাবো। কিন্তু মাইন্ডেড যে নাকি ব্রায়োফাইটের যে থ্যালাসটা, এটা নাকি এই অ্যালগির থ্যালাসের থেকে একটু নাকি উন্নত। বলছে এখানেও মূল কাণ্ড পাতা, মানে রুট স্টেম লিফ তুমি দেখতে পাবে না, কিন্তু এরা আস্তে আস্তে কি আসছে? শেপে আসছে। রুটের মতন স্ট্রাকচার দেখাচ্ছে, স্টেমের মতন কিছু কিছু জায়গায় স্ট্রাকচার দেখাচ্ছে, এবং লিফের মতনও কিছু কিছু জায়গায় স্ট্রাকচার দেখাচ্ছে। দে আর নট এ লিফ, নো, মানে দে আর নট দ্য ট্রু লিফ, নট দ্য ট্রু স্টেম, অর নট দ্য ট্রু রুট, কিছুই নয় তারা। কিন্তু তাদের মধ্যে যেহেতু তারা অ্যালগি থেকে উন্নত, এই যে মাস অফ সেলস ছিল যারা যেমন তেমন ভাবে অ্যারেঞ্জ ছিল, তারাই নাকি একটা বিশেষ শেপ তৈরি করা শুরু করেছে। হয় এইরকম হয়ে গেছে, কিংবা কি হয়ে গেছে, এই রকম টাইপের শেপ তৈরি করার সৃষ্টি করেছে। এগুলো পাতা নয় বাবা, এগুলো পাতা নয়। পাতা কাকে বলে আমি তোমাদেরকে বলবো। পাতা শুধু এরকম পাতার মতন দেখতে হয়ে গেলেই তাকে পাতা বলা চলে না। পাতার মধ্যে যতক্ষণ না ভাস্কুলার বান্ডিল আসবে, একটা লম্বা দণ্ডের মধ্যে যতক্ষণ না ভাস্কুলার বান্ডিল আসবে, এই যে রুটের গুলোর মধ্যে যতক্ষণ না ভাস্কুলার বান্ডিল আসবে, তখন তাকে রুট, স্টেম, লিফ বলতেই পারি না টেকনিক্যালি আমরা। তো এইরকম টাইপের স্ট্রাকচার কারা দেখাতে শুরু করলো? ব্রায়োফাইটরা। ঠিক আছে, কি বললো যে ওরা দেখালো যে দেখ রে, আমরা অ্যালগি থেকে উন্নত। ঠিক আছে, আমরা কি করেছি, আমাদের যে চেহারা সেটাকে আমরা ডেভেলপ করে নিয়েছি, আমরা প্রপার শেপে আছি। আমরা এরপরেই দেখবো টেরিডোফাইটে এসে দেখবো যে এদের প্ল্যান্ট বডিটা থ্যালাসের মতন নয়। এরা প্রথমবারের জন্য প্রথম প্ল্যান্ট, পৃথিবীতে প্রথম প্ল্যান্ট যারা কি রুট, স্টেম এবং লিফে ডিফারেন্সিয়েটেড। প্রথমবারের জন্য রুট, স্টেম এবং লিফে ডিফারেন্সিয়েটেড। তো এরা বললো যে দেখ, আমাদের পরের যেটা প্ল্যান্ট গ্রুপ, যার নাম হচ্ছে টেরিডোফাইট, আমরা তার মতন চেহারায় অনেকটাই চলে এসেছি রে। ঠিক তো, মানুষের ছোট ভাইকে সিম্প্যাঞ্জি বলা হয়, মানুষ অনেকটা সিম্প্যাঞ্জির মতন দেখতে হয়, কিন্তু শুনেছো কোথাও মানুষের ছোট ভাইকে বাঘ বলা হয়, বা মানুষের ছোট ভাইকে কুকুর বলা হয়? নিশ্চয়ই বলা হয় না তো, কারণ কুকুরের সাথে মানুষের হয়তো মিল নেই, কিন্তু সিম্প্যাঞ্জির সাথে মানুষের মিল রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে ব্রায়োফাইটে তাই বলছে দেখ, টেরিডোফাইটে রুট, স্টেম, লিফ চলে এসছে। তো আমি ওর মধ্যে রুট, স্টেম, লিফ হয়তো আনতে পারিনি, কিন্তু ওর মতন দেখতে হয়ে গেছি অনেকটা। আর একটু এধার ওধার করলেই আমি কিন্তু রুট, স্টেম, লিফ বানিয়ে দেবো। তো এই রুট, স্টেম, লিফটা বানালো প্রথমবারের জন্য কোথায়? টেরিডোফাইটে। কোথায় বানালো? টেরিডোফাইটে বানালো। বোঝা গেছে কথাটা আমার? টেরিডোফাইটে প্রথমবারের জন্য রুট, স্টেম, লিফ এলো। ঠিক আছে, ব্রায়োফাইটে থ্যালাসই থাকলো, কিন্তু কি দেখালো যে অ্যালগির থেকে দে আর অ্যাডভান্স থ্যালাস। ঠিক আছে, তাদের মধ্যে বিভিন্ন রকমের বডির শেপের ডিফারেন্সিয়েশন দেখতে পেলাম, যে তারা দুর্দান্ত দুর্দান্ত কিছু সফিস্টিকেটেড, কি শৌখিন টাইপের কিছু আকৃতি গঠন করছে, রুটের মতন, লিফের মতন, স্টেমের মতন স্ট্রাকচার তৈরি করছে। এবং আরেকটু কথা বলি তোমাদের, যে আমরা এবার কাটা শুরু করলাম ব্লেড নিয়ে সেকশন, তোমরা প্র্যাকটিক্যাল করবে দেখবে। তো অ্যালগিকে যদি সেকশন কাটি, প্রথম কথায় ফিলামেন্ট গুলোকে তো সেকশন কাটা যায় না, নরমালি এর ওয়ান সেল লেয়ার ঠিক হয়, মাইক্রোস্কোপে ফেললেই দেখা যায়। কিন্তু যদি মোটা কোনো অ্যালগি পাও, তাদেরকে তুমি যদি সেকশন করো, তুমি দেখতে পাবে যে ওপর থেকে নিচ অব্দি সব জায়গায় একই রকমের সেল আছে মোটামুটি ভাবে। হ্যাঁ, সব জায়গায় কি দেখতে পাবে? একই রকমের সেল। কিছু এক্সেপশনস আছে, আমি এখনই বলে দিচ্ছি। একই রকম সব সেলগুলো একই রকম, ওপরের সেলগুলো একরকম, মাঝের সেলগুলো একরকম, মানে আমি বলতে চাইছি যে ওপরের সেলগুলো একরকম। আমার বক্তব্য হচ্ছে যে এই মাঝের সেলগুলো
সেলগুলোও একরকম, আবার কি তলার সেলগুলোও একই রকমের। হ্যাঁ, মানে সব পুরো যে ভেতরের যে টিস্যুটা সবটা একই রকম, এটাকে হোমোজিনিয়াস বলা হয়, যে একই রকমের টিস্যু। তো আমরা ব্রায়োফাইটে এসে কিন্তু বাবা সেটা দেখতে পাবো না। এর থ্যালাসটা প্রথম কথা উন্নত হয়েছে, এবং একে যদি আমি ক্রস সেকশন করি আমি দেখতে পাবো যে ভেতরের টিস্যুটা আস্তে আস্তে আলাদা হয়ে গেছে। ওপরের দিকটা যে দিকটা সূর্যকে ফেস করে আছে সে নাকি অন্যরকম সেল নিয়ে তৈরি, মাঝখানটা অন্যরকম সেল নিয়ে তৈরি, আর যে সূর্যের একদম উল্টো দিকে আছে সে নাকি অন্য রকমের সেল নিয়ে তৈরি। মানে সেলের মধ্যে শেপ সাইজের কিছু আমরা ডিফারেন্স পেতে শুরু করব। তো এই জিনিসটাকে বলা হয় টিস্যু ডিফারেন্সিয়েশন। তো এই টিস্যু ডিফারেন্সিয়েশন আমরা অ্যালগির ক্ষেত্রে পাবো না। ঠিক আছে, অ্যালগির ক্ষেত্রে আমরা টিস্যু ডিফারেন্সিয়েশন পাবো না। আমরা কি লিখছি? নো টিস্যু ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, আমরা থ্যালাসের ক্ষেত্রে, ব্রায়োফাইটের ক্ষেত্রে আমরা কি পাবো বলতো? টিস্যু ডিফারেন্সিয়েশন পাবো। কি পাবো আমরা? টিস্যু ডিফারেন্সিয়েশন পাবো। আমরা দেখবো যে এখানেও নো অর্গান ডিফারেন্সিয়েশন, এখানেও লিখবো যে নো অর্গান ডিফারেন্সিয়েশন, কিন্তু অ্যাডভান্স দেন অ্যালগি। ঠিক আছে, অ্যাডভান্স দেন অ্যালগি, শুধু এটুকুন লিখবো। টেরিডোফাইটের ক্ষেত্রে প্রথমবারের জন্য রুট, স্টেম এবং লিফ এলো। এবার তোমাদেরকে একটা কথা বলি। ঠিক আছে, দেখো টেরিডোফাইট থেকে আমি তোমাদের শেখালাম জিমনোস্পার্ম এসছে, জিমনোস্পার্ম থেকে আমি তোমাদের শেখালাম কে এসছে? অ্যাঞ্জিওস্পার্মস এসছে, তাই তো? তো আমি তোমাদেরকে একটা শিখাচ্ছি জিনিস, এখন থেকে এটা শিখে রাখো, যে কোনো একটা ক্যারেক্টার যদি কোনো প্ল্যান্ট গ্রুপে চলে আসে, বা কোথাও যদি কোনো ক্যারেক্টার চলে আসে, তো সেই ক্যারেক্টারটা না তার পরের প্ল্যান্ট গ্রুপগুলোতেও রিটেন্ড থাকে, চট করে চলে যায় না। মানে এই যে রুট, স্টেম এবং লিফ, এই যে টেরিডোফাইটে প্রথমবারের জন্য এলো, আমরা জিমনোস্পার্মও রুট, স্টেম এবং লিফ পাবো, অ্যাঞ্জিওস্পার্মও আমরা রুট, স্টেম এবং লিফ পাবো। এটা আর চলে যায়নি, এটা আর নষ্ট হয়ে যায়নি। অ্যাঞ্জিওস্পার্মে যে আবার থ্যালাস হয়ে গেছে, না না, মোটামুটি আমরা যে ক্যারেক্টারটা একবার রিটেনশন হবে সেই ক্যারেক্টারটা কন্টিনিউয়েশন হবে। বোঝা গেছে কথাটা? মানে যে ক্যারেক্টারটা, মানে কি বলতো, কোনো একটা ক্যারেক্টার যখন নতুন ইভলভ করে, নতুন অ্যারাইজ হয়, টেরিডোফাইটের ক্ষেত্রে রুট, স্টেম এবং লিফটা নতুন বারের জন্য অ্যারাইজ হলো, সেই ক্যারেক্টারটা রিটেন্ড অ্যান্ড কন্টিনিউ। জিমনোস্পার্মও সেই ক্যারেক্টারটা রয়েছে, এবং জিমনোস্পার্ম সেই জিনিসটাকে কন্টিনিউ কোথায় করে দিয়েছে? অ্যাঞ্জিওস্পার্ম রিটার্ন অ্যান্ড কন্টিনিউড। কথাটা আমি বোঝাতে পারলাম? ঠিক আছে, তাহলে থ্যালাস অবধি কে ছিল? ব্রায়োফাইটরা ছিল। ঠিক আছে, টেরিডোফাইট থেকে কি পেলাম? রুট, স্টেম এবং লিফ। চলো এরপর আমি আসছি একটা জিনিসে, হ্যাবিটেটে। দেখো আমি কেন এটাকে উল্টো করে পড়ালাম তার কারণ আছে, যে এরপরে আমরা হ্যাবিটেটটা বুঝতে পারবো। দেখো অ্যালগির ক্ষেত্রে নাকি থ্যালাস ছিল, এদের কোনো স্পেশাল অর্গান ছিল না, রুট, স্টেম এবং লিফ ছিল না। আমরা জানি যে অর্গান জিনিসটা কি? অর্গান জিনিসটা হচ্ছে সেই জিনিসটা যে নাকি কি করে, কোনো স্পেশালাইজড ফাংশনের সাথে স্পন্সর্ড। আমাদের হাত একটা কাজ করে, পা একটা কাজ করে, লিভার একটা কাজ করে, ব্রেন একটা কাজ করে, প্যানক্রিয়াস এক রকমের কাজ করে, সবার কাজ আলাদা। তো সেই রকম প্ল্যান্টদের যেগুলো অর্গানস, রুট, স্টেম এবং লিফ, তাদেরও নাকি কাজ আলাদা। রুট কি করে? জল টানে। পাতা কি করে? ফটোসিনথেসিস করে। এবং পাতা এবং রুটকে কানেক্ট করে কে? স্টেম। এবং স্টেম বিভিন্ন ধরনের অ্যাপেন্ডেজকেও বেয়ার করে, মানে এই লিফকে বেয়ার করে, যেখানে ফ্রুট পাবো সেখানে ফ্রুটকে বেয়ার করবে, যেখানে ফ্লাওয়ার পাবো ফ্লাওয়ারকে বেয়ার করবে। স্টেমেরও কাজ আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই রুট, স্টেম এবং লিফের নির্দিষ্ট নির্দিষ্ট কাজ রয়েছে। তো রুটের প্রধান কাজ হচ্ছে কি? জল শোষণ করা। তো বলছে যে অ্যালগিদের যদি হ্যাবিটেট দেখো, মানে বাসস্থান যদি দেখো, ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম, ঠিক আছে, এরা কি হয়? ম্যাক্সিমাম মানে 99.9% এরা নাকি কি হয়? এরা অ্যাকুয়াটিক হয়। এরা কি হয়? অ্যাকুয়াটিক হয়। অ্যাকুয়াটিক হয় মানে এরা জলজ হয়। ব্রায়োফাইটস এর গল্পতে পরে আসছি। টেরিডোফাইটসরা কি রকম হয়? এরা নাকি ল্যান্ড প্ল্যান্ট হয়, মানে এরা টেরিস্ট্রিয়াল হয়, মানে স্থলজ হয়। ঠিক আছে, এরা কি হয় নাকি? ল্যান্ড প্ল্যান্ট হয়, বা এদেরকে আমরা কি বলি? টেরিস্ট্রিয়াল বলি। টেরিস্ট্রিয়াল ইজ এ টেকনিক্যাল টার্ম ফর দ্য ল্যান্ড প্ল্যান্ট। এরা স্থলে হয়। কেন স্থলে হয়? স্থলে হওয়ার জন্য বাবা কিছু জিনিসপত্র দরকার, সেই জিনিসপত্রটার নামই হচ্ছে রুট। যে মাটির তলা থেকে ও টেনে জল তুলতে পারে, চুষে জল তুলতে পারে। ঠিক আছে, লিফ, ফ্ল্যাট অর্গান, যে কি করতে পারে? সূর্যের আলো দিয়ে ফটোসিনথেসিস করতে পারে, এবং স্টেম, রুট এবং লিফকে কানেক্ট করে। তো ল্যান্ডে হওয়ার যদি ফার্স্ট ক্রাইটেরিয়া তুমি দেখো, সেটা হচ্ছে রুট থাকতে হবে। রুট না থাকলেও মাটির ভেতরে ঢুকবে কি করে? নিজেকে এস্টাবলিশ কি করবে? নিজেকে দাঁড় করাবে কি করে? তো রুট থাকাটা বাধ্যতামূলক। এই যে অ্যালগিদের ক্ষেত্রে রুট নেই, প্রথম কথা, তাহলে জলকে টানে। বলছে অ্যালগিরা ওই জন্য অ্যাকুয়াটিক, এরা জলের ভেতরেই হয়। এই যে মনে করো ফিলামেন্টটা রয়েছে, এই যে একগাদা সেল রয়েছে, এটাই হচ্ছে অ্যালগির প্ল্যান্ট বডি।
সব সেলগুলোই কি করতে পারে, ব্যাপন প্রক্রিয়ায় সরাসরি জলকে নিজের শরীরের মধ্যে ঢোকাতে পারে। ঠিক আছে, কোনো স্পেশাল অর্গানের দরকার নেই, সবগুলোই একই রকম কাজ করে। প্ল্যান্টের কি, যদি মনে করো এই যাদের রুট স্টেম লিপ আছে তাদের তুমি কোন শুনেছো লিপ জল টানে বা স্টেম জল টানে? না, জলকে টানবে রুট, দায়িত্ব দেওয়া আছে, স্পেশাল অর্গান একটা সেট করা আছে ফাংশন, ঠিক আছে, যে ওই টানবে। অ্যালগিদের ক্ষেত্রে আমরা কি পাবো না, যে অ্যালগিদের ক্ষেত্রে এরকম কোনো স্পেশাল অর্গান নেই, তাই আমরা কি করেছি ওদেরকে অ্যাকোয়াটিক বানিয়ে দিয়েছি। ঠিক আছে, তোরা জলেই থাক এবং গোটা শরীর দিয়ে জল টানবে। ব্রায়োফাইটস, ব্রায়োফাইটসরা কেমন জায়গায় হয়েছে জানো? যে এরা নাকি কেমন জায়গায় হয়েছে, এরা নাকি কি রকমের জায়গায় হয়েছে, যে এরা নাকি শেডি এবং ময়েস্ট কন্ডিশনে হয়েছে। কি হয়েছে? শেডি প্লাস ময়েস্ট, শেডি মানে ছায়া এবং স্যাঁতস্যাঁতে জায়গায় হয়েছে, শেডি এবং ময়েস্ট কন্ডিশনে হয়েছে। এবং এরা একটা জিনিস বলে দিচ্ছে যে এদের যখন নাকি ফার্টিলাইজেশন হয় মানে নিষেক প্রক্রিয়া ঘটে, সেই নিষেক প্রক্রিয়ার সময় এদের নাকি কিসের দরকার হয়? ওয়াটারের দরকার হয়ই হয়। ওয়াটার এদের চাই চাই, এই দুটো জিনিস। তো ব্যাপারটা হচ্ছে যে এরাও ল্যান্ডে জন্মায় না, এরা কাদা কাদা জায়গায় যেখানে আশেপাশে জল আছে সেই রকম জায়গায় জন্মায়। এখানে আমরা রুটের মতন কিছু স্ট্রাকচার দেখতে পাবো যাদের নাম হচ্ছে রাইজয়েডস। আমরা কিছু অ্যালগিতেও হয়তো রুটের মতন স্ট্রাকচার দেখতে পাবো, মানে যাদের নামও হচ্ছে রাইজয়েডস। ঠিক আছে, তো এরা কি করে, জলমল হয়তো টানে কিন্তু কিসের মাধ্যমে টানে, এরকম চুষতে পারে না, অ্যাবজর্পশনটা হয়তো প্রপারলি করতে পারে না। তারা কি করে, নরমাল ডিফিউশনের মাধ্যমে জল টানে। ঠিক আছে, তাই জন্য এরা মোটামুটি জলা জায়গাতেই হয়। এদের রুট নেই। রুট কি, এর রুটের একটা সাকশন পাওয়ার আছে, গো উইথ দ্যাট টার্ম। রুটের একটা কি রয়েছে নাকি, সাকশন পাওয়ার আছে, সড়াত করে টেনে নিতে পারবে। এই সড়াত করে টানার ক্ষমতা ব্রায়োফাইট বা অ্যালগিদের যে রাইজয়েড আছে, রাইজয়েড মানে রুটের মতনই অর্গান, তার ক্ষমতা নেই, সাকশন পাওয়ার নেই। রুটের কি পাওয়ার রয়েছে নাকি, সাকশন পাওয়ার রয়েছে। তো এই সাকশন পাওয়ার দিয়ে আমরা কি করতে পারবো, এই সাকশন পাওয়ার দিয়ে আমরা ল্যান্ড থেকে, মাটির তলা থেকে যে ওয়াটার, বিভিন্ন টাইপের গ্র্যাভিটেশনাল ওয়াটার, ক্যাপিলারি ওয়াটার, বিভিন্ন ধরনের ওয়াটার রয়েছে, তাদেরকে আমরা কি করতে পারবো, নিতে পারবো। আমার কথাটা আমি বোঝাতে পেরেছি আমি কি বলতে চাইছি? তাদেরকে আমি নিতে পারবো। তো ব্যাস, দ্যাটস অল। আজকে আমি এক কাজ করছি, আমার এর পরে একটা ক্লাস আছে, তো আমি আপাতত তোমাদের এই জায়গাতেই স্টপ করছি আজকে। ঠিক আছে, হ্যাঁ, সামান্যই একটু বললাম, বেশি কিছু বলিনি। এটা একটা ডেমো ক্লাস ছিল, জাস্ট তোমাদের একটা আইডিয়া দিলাম যে বটানিতে কি কি পড়তে হবে। আমি শুধু হ্যাবিটেট নিয়ে বললাম, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম নিয়ে কিচ্ছু বলিনি। শুধু আমি অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, মানে যেগুলো ক্রিপ্টোগ্যামস, তাদের গল্প বললাম। এ নিয়ে আরো অনেক পয়েন্ট হবে, আমি শুধু জাস্ট তোমাদের একটা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। বুঝা গেছে? তোমাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। হয়েছে, কে কে আছো দেখি তো, শুনি একটু। একটু নাম বলো তো আমাকে। স্যার কৌশিক দাস। তোমার কলেজ? হ্যাঁ, আরেকবার বলো। আচ্ছা, হ্যাঁ, তোমার কলেজ তুমি তো লিখেছো কৌশিক দাস, তোমার কলেজ কোনটা, কোন কলেজ তোমার? ও, তুমি আসাম ইউনিভার্সিটি, আচ্ছা আচ্ছা। হুম, ঠিক আছে। তো আজকে এটাই ডেমো ক্লাস ছিল। ঠিক আছে, এবার তোমরা যারা কন্টিনিউ করবে, তোমাদেরকে আমি একটাই কথা বলবো, যে তোমরা তোমার বন্ধু বান্ধবদেরকে বলো এই ডেমো ক্লাসটা এমনিতেই ফ্রি, কোনো অসুবিধা নেই। তারা যদি ক্লাস করতে চায় তারা ডেমো ক্লাসটা প্রথমে করুক, পছন্দ হলে তারা জয়েন হবে। পার মান্থ তোমাদের 700 লাগবে। তা আমি তোমাদের ক্লাসের শিডিউল হয়তো নেক্সট উইক থেকে আমি ক্লাস স্টার্ট করব। ঠিক আছে, এটা আমি অন রেকর্ডই বললাম যে নেক্সট উইক থেকে ক্লাস স্টার্ট করব। আচ্ছা, ক্লাসের প্রথমটা কিছুটা রেকর্ড হয়নি, হ্যাঁ, এটা একটু মাথায় রাখবে যে কেন হয়নি, মানে এখানে টেকনিক্যাল এররের জন্যই হয়নি। তো আমি তোমাদের এই রেকর্ডেড ক্লাসটা তোমাদের গ্রুপে পোস্ট করে দেবো আজকে। এবং সাথে সাথে তোমাদেরকে একটা কথা বলছি, যে নেক্সট উইক থেকে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা পুরোপুরিভাবে ঠিকঠাক হয়ে যাক, আমি নেক্সট উইক থেকে তোমাদের আমি কি করব, যে অ্যাকচুয়াল ক্লাস সেটা স্টার্ট করব। ঠিক আছে, কারো কোনো জিজ্ঞাসা রয়েছে? ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাঁ বলো, বুঝতে পারছি না, আরেকবার বলো একটু। বলছি স্যার হ্যাঁ শুরু হয়ে গেছে হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নেক্সট উইক থেকে তোমাদের আমি শিডিউলটা দিয়ে দেবো।
মানে ব্যাপারটা হচ্ছে এসএসসিটা পেরিয়ে যাক, এসএসসিটা আমার পড়ানো নিয়ে একটু চাপ আছে, মানে বেশ চাপ আছে, ঠিক আছে। মানে একটা 7 তারিখে হবে, একটা 14 তারিখে হবে। তো আমি 7 তারিখের পরেই তোমাদের ক্লাস স্টার্ট করে দেবো, ঠিক আছে। মানে এই সময় আমি দিনে রাতে ক্লাস করছি, ব্যাপারটা এরকম। তো অসুবিধায় আছি, ওদেরকে একটু রেডি করে দিতে হবে প্রত্যেককে। তো আমি 7 তারিখের পর তোমাদেরকে আমি একদম ফর্মাল ক্লাস স্টার্ট করে দেবো। আমি তোমাদেরকে রুটিন দেবো, ঠিক আছে। সপ্তাহে কোন কোন দিন ক্লাস হবে, মানে একটাই ফিক্সডই ক্লাস হবে। এবং প্রত্যেকটা মাসের পর আমি তোমাদের সিলেবাসের কতটা কভার আমি সেটার একটা মান্থ এন্ড সামারি দেবো, ঠিক আছে। যে যে জায়গায় নোটস লাগবে সেই জায়গাগুলো দেবো। আমি এই যে লিখলাম, লিখে যদি স্ক্রিনে পড়াই তাহলে এটার হ্যান্ড আউট দেবো সাথে, ঠিক আছে। এবং রেকর্ডেড ভিডিও তো পাচ্ছই, ঠিক আছে। এবং ওই হাতে লেখা নোট আমি তোমাদেরকে যেগুলো যেগুলো জায়গায় দরকার হবে, যেমন এই অ্যালজিব্রা ম্যাক্স প্রত্যেকটাতেই পাবে নোট, ঠিক আছে। প্রত্যেকটাই নোটের জায়গা, তোমাদেরকে পড়তে হবে। কিন্তু আমি আরেকটা কথা বলবো, যে বইগুলো আমি বলেছি সেই বইগুলো তোমাদেরকে কিন্তু কিনে নিতে হবে, ঠিক আছে। ওই বইগুলো কিন্তু বাধ্যতামূলক, হ্যাঁ, পড়তেই হবে। বই পড়লে যেটা শিখবে সেটা নোট পড়লে কোনোদিন শিখবে না। আমি যদিও হয়তো মনে হতে পারে যেগুলো জ্ঞানের কথা, কিন্তু এটা আমি তোমাদের ভবিষ্যতের জন্য বলছি, এটাই ঠিক, এটাই সঠিক পদ্ধতি। তুমি বইও পড়ো, নোট পড়ো, মিক্সড ওয়েতে পড়ো। তুমি পুরোটাও বই পড়তে বলছি না যে অকুল সমুদ্রে ছেড়ে দিলাম, এমনও না। আবার পুরোটাও নোট পড়তে বলছি না যে ঘরের মধ্যে বন্দি করে দিলাম। তোমাকে দুটোই দেখতে হবে, তুমি দুটোই পড়বে, দুই রকম ভাবেই কাজ করবে। দরকার পড়লে কলেজ বোটানি এবং হাই ভট্টাচার্য ঘোষের দুটোই কিনে নাও, মানে টেক্সট বুক অফ বটানি আর কলেজ বটানি, এইচসি গাঙ্গুলির দুটোই কেন, দুটোই কাজে লাগবে, ঠিক আছে। বই বৃথা যাবে না, এই দুটো বই আমি তোমাদেরকে অ্যাসিওর করছি, একটাও বৃথা যাবে না। দুর্দান্ত বই দুটো, মানে কলেজ বটানিকে তুমি ফেলে দিতে পারবে না। ওর মতন বই হয় না, এই কলেজ বটানিকেই ছেপে হাই ভট্টাচার্য ঘোষ লিখেছে, আলাদা কিছু নয়। তো কলেজ বটানি একদম মানে পুরনো এসেন্স আছে। তো ওইটা তোমরা নেবে, এবং ওটা নিলে তোমরা ইংরেজি শিখে যাবে, এটুকু আমি বলতে পারি। যে ওর যে ভাষার অ্যাপ্রোচ, ওর ভাষাটা একটু কঠিন হয়তো, কিন্তু এত সুন্দর ভাষা যে ওটা নিলে তোমরা ইংরেজি শিখে যাবে, সাবজেক্টটাকে শিখে যাবে। বোঝা গেছে? চলো আমি তাহলে আজকে এখানেই অফ করছি, ঠিক আছে।